হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা ইশরাকের, দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। ৪৮ ঘন্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আশা রাখবো আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। যদি আবারও কাল ক্ষেপণ করে তাহলে আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ। ২৬ মের মধ্যে দায়িত্ব না দিলে আদালত অবমাননা হবে, দাবি ইশরাকের আইনজীবীর। আপিলের ঘোষণা রিট খারিজ। আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের রোডম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন বলছেন নেতারা। নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বৈঠক। জুলাই ত্যাগের দায়বদ্ধতা থেকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকতে বললেন জামায়াতের আমির। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্র দলের অবস্থান। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গেজেট প্রকাশ। এবং ২০০৮-এর নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেল দুদক। ব্যবস্থা নিতে ইসিকে সংস্থার চিঠি। মিথ্যা তথ্য দেওয়ায় নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হাইকোর্টের রায় মেনে দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করার আহ্বান তার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন ইশরাক। এদিকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা। আনন্দ মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে আসায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। অক্লান্ত আন্দোলনে যে নেতাকর্মীরা টানা ৮ দিন যাবৎ ছিলেন রাজপথে, তাদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন ইশরাক হোসেন। ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সমর্থকদের। পরে গণমাধ্যমে কথা বলেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক। বলেন, জনভোগান্তি চিন্তা করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারকে পর্যবেক্ষণের জন্য সময় বেঁধে দেন। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। নেতাকর্মীরা বলছেন, আদালতের রায়ে ইশরাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণদাবি ছিল বলে মত তাদের। আমরা এটা নিয়ে রাজনীতি করার জন্য ছিলাম না। যেহেতু আদালতের একটা রায় ছিল, সেটা মীমাংসা করে দিয়েছেন উচ্চ আদালত, সেটাকে খারিজ করে দিয়েছেন। এখন ইঞ্জিনিয়ার ইশরাকের জনতার মেয়র হিসাবে তাকে মেয়র পদে বহাল করার জন্য ব্যবস্থা সেটা সরকার নেবেন। মেয়র ভবনটাকে কুক্ষিত করে যে তারা আটকে রেখেছে বা প্রশাসক দিয়ে বা দুর্নীতি করে, এটা যদি আমাদেরকে মেয়র কাছে দেয় তো তাদের দুর্নীতি উন্মোচন হয়ে গেল। তা আমরা চাই অতি শিগগিরে মেয়র সাহেব বসুক। পুরো ঢাকাবাসী উচ্ছ্বাসিত। এদিকে অন্তর্বর্তী সরকার থেকে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন 2 উপদেষ্টা। তারা পক্ষপাতিত্ব করছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। ওরা ওই জায়গায় যোগ্য না,
যোগ্য না বিদেয় আজকে দেশে বিশৃঙ্খলা। যদি শপথ গ্রহণে কোনো তালবাহানা করা হয় তাহলে আবার নতুন করে আমরা রাস্তা নামবো। আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ পড়ানোর দাবি জানান সমর্থকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এর আগে ইশরাকের মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে স্থগিত চেয়ে রিট খারিজ করা হয়। ইশরাকের আইনজীবীরা বলছেন ২৬ মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট পক্ষ। যদিও এই আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। গত কয়েকদিন ধরে টানটান উত্তেজনা আর নাটকীয়তা। ইশরাক হোসেনের শপথ নিয়ে একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে উচ্চ আদালতে আইনি লড়াই। ইশরাকের মেয়র ইস্যুতে দিনকে দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করতে থাকে। বৃহস্পতিবারের আদেশকে ঘিরে হাইকোর্ট এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। অবশেষে ইশরাকের পক্ষে আসে রায়। শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন উচ্চ আদালত। ইশরাকের আইনজীবীরা বলছেন, এ রায়ের পর ২৬শে মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। শপথ যদি তারা আবার গড়িমসি করে, অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম বিফোর দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি। রিটকারীর আইনজীবীরা জানান, শপথ ঠেকাতে তারা এবার সর্বোচ্চ আদালতে যাবেন। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ইসির গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ গঠনের রোড ম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করছেন দাবি করে তার পদত্যাগও চেয়েছেন বিএনপি নেতারা। বেশ কয়েকদিন ধরে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে করিডোর ইস্যু। এ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এক মেরুতে, আর ঠিক তার বিপরীতে রাজনৈতিক দলের নেতারা। আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করছেন বলেও অভিযোগ তার। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। জনগণের শক্তির উপর আস্থা রাখুন। নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, এসব সিদ্ধান্ত ঐকমত্যের মাধ্যমে নির্বাচিত সরকার নেবে বলেও জানান বিএনপি নেতারা। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগের গুঞ্জনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান, বৈঠকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টার উপরে মানুষের আস্থা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় নির্বাচন দাবি এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এমন গুঞ্জনের খবরে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যা 6:30টায় যমুনায় সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার সময় সংবাদকে জানান, আধা ঘণ্টার আলোচনায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টার উপরে মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়টি বিবেচনায় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং সেখানে তিনি তাদের কাছে তাকে অনুরোধ করেন, মানে প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে ছাত্র পরিবেশ না থাকলে তো তার থেকে লাভ নাই। মানুষের ডক্টর ইউনূসের প্রতি যে আস্থা এবং ভরসা, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সংস্কার পরে নির্বাচন, এগুলো কথা বিবেচনা করে তিনি যেন এরকম কোনো সিদ্ধান্ত না নেন সেটা অনুরোধ করেছেন এবং মানুষের আস্থার প্রতিদানটা তিনি রক্ষা করেন। এটা আমাদের তরফ থেকে আমাদের আহ্বায়ক বলেছেন। এদিকে চলমান সংকট উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস আর উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দ্রুত এই 3 দফা না মানলে যমুনার সামনে ব্লকেটের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সহপাঠীর হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ জাতীয়তাবাদী ছাত্রদলের। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনরতরা বলছেন, সাম্য হত্যায় জড়িত মূল আসামি গ্রেফতার হয়নি এখনো। প্রশাসনের ব্যর্থতায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন আছে তারা এই হত্যার যে সঠিক তদন্ত তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে চেয়েছে, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা যখন সেই বিচার নিয়ে যাই প্রক্টরের কাছে, তখন আমাদেরকে এক ধরনের প্রতিহিংসা ছুড়ে দেয় আমাদের উপরে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গাফলতি আছে পুলিশের। যদি দাবি না মানা হয় তাহলে এর থেকে কঠিন কর্মসূচি আমরা ইনশাল্লাহ ঘোষণা করব। যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই আমরা যমুনা ব্লক করতে পিছু পাবো না। এদিকে দিনভর প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবরোধ হচ্ছে, এটা তো আমাদের আসলে একটু কষ্ট হচ্ছে। অফিস টাইমে তো কখনো আন্দোলন এইভাবে দেওয়া ঠিক না। গত 13ই মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদলের স্যার এএফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে। এ ঘটনায় এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে আসামিদের গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। আর এর ফলে তদন্ত কর্মকর্তারা এখন সরাসরি আসামিদের গ্রেফতার করতে পারবেন। পূর্বে এই ক্ষমতা শুধু পুলিশের ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সালে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত হয়। সম্প্রতি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনকে শাস্তি দেওয়ার ক্ষমতাও ট্রাইব্যুনালকে দিয়েছে, যার মধ্যে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা এবং সম্পত্তি জব্দ করার বিধানও রয়েছে। গ্রেফতারের ক্ষমতা তদন্ত সংস্থার কাছে দেওয়ার দাবি ছিল প্রসিকিউশনের। 5 আগস্ট পরবর্তী সহিংস পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় নেওয়া
626 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী। রাতে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণ রক্ষার মানবিক বিবেচনায় ওই সময় রাজনৈতিক ব্যক্তি, বিচারক, বেসামরিক কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন পেশাজীবী ও তাদের পরিবারকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল। তালিকায় 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, 19 জন বেসামরিক কর্মকর্তা, 515 জন পুলিশ সদস্য, 12 জন পেশাজীবী ও 51 জন পরিবারের সদস্য রয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, আশ্রয় প্রার্থীদের অধিকাংশ 1-2 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। 5 জনকে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়। সাম্প্রতিক বিভ্রান্তিকর প্রচারণা রোধে এ তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডাক্তার জুবাইদুর রহমানের আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে 3 ঘণ্টার শুনানি হয়। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদুর রহমানকে জামিন দেন আদালত। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে জুবাইদুর রহমানের সাজা 1 বছর স্থগিত করে সরকার। পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়লেন জসিমউদ্দিন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার থেকেই এই আদেশ কার্যকর হবে। অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ জসিমউদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আসেন জসিমউদ্দিন। শুল্ককর কর্মকর্তা কর্মচারীদের টানা আন্দোলনের মুখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই এনবিআর এর সব কাজ চলবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, রাজস্ব খাতের প্রশাসন আলাদা করার কাঠামো কিভাবে হবে তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড সহ সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ সংশোধন করা হবে। এনবিআর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি বিভাগ করে গত 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ তাদের দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর বৃহস্পতিবার স্মারকলিপিও দেয়া হয়েছে। 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান বলেছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় ওই নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। এ বিষয়ে এখন ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে দুদকও আইনি পদক্ষেপ গ্রহণ করবে। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা। 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2018 সালের নির্বাচন ছিল গ্রহণযোগ্য। ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার। তবে দুদক সেই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47,00,000 টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। দুদক অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ ছিল 5,18,00,000 টাকার। সব মিলিয়ে 2,03,00,000 টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান দুদক চেয়ারম্যান আব্দুল মমিন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন,
আমরা সেদিকে এগিয়ে যাব। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের 2 মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশি পাহারায় সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে তোলা হয় মমতাজ বেগমকে। এ সময় জনরোষের মুখে পড়েন তিনি। আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা মমতাজের শাস্তি দাবিতে স্লোগান দেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। মামলার বিবরণ থেকে জানা যায় 2023 সালের 17 মার্চ বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কার্যালয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় গত 30 এপ্রিল জেলা আওয়ামী লীগের 158 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় জামিন আবেদন বাতিল করে শম্ভুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে শম্ভুকে ডিম নিক্ষেপ করেন। বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও থামছে না পুশিন। বিভিন্ন সীমান্ত দিয়ে নারী শিশু সহ আরও 83 জনকে জোর করে পাঠিয়েছে বিসিএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানায় ভোরে ফেনীর ফুলগাজী ও ছাগলনিয়া সীমান্ত দিয়ে 24 জনকে পুশিন করে বিএসএফ। তারা কুড়িগ্রামের বাসিন্দা। এছাড়াও কুমিল্লা সীমান্ত দিয়ে 13 ও খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে পুশিন করা হয়েছে। এর আগে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে শিশু, নারী সহ 20 জনকে পুশিন করে ভারত। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।